এরপর লেখক বলেছেন, কিন্তু গুরু বলে রক্ষা পেল, অর্থাৎ গুরুর কৃপায় বা ঈশ্বরের কৃপায় তিনি রক্ষা পেলেন, অর্থাৎ তিনি সেই কামরাতে জায়গা পেলেন, সেই পাঠানদের সাথে ট্রেনের তৃতীয় শ্রেণীর বগিতে তিনি জায়গা পেলেন। বুঝতে পারা গেল এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান ট্রাইবাল এরিয়া অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক। খাস কাবুলির মতো সাধারণত এরা ফার্সি জানে না। তাহলে এরা কোথাকার লোক? এরা হলো আফগানিস্তান বলে যে দেশটা রয়েছে সেই দেশের উত্তর পশ্চিম দিকের যে সীমান্ত সেই এলাকার লোকেরা। আর তাছাড়া পাঠান ট্রাইবাল এরিয়া অর্থাৎ পাঠানদের যে উপজাতি এলাকা সেই এলাকার লোক, সেই এলাকাটা ইংরেজদের অধীনস্থ অর্থাৎ ইংরেজদের দখলে সেই এলাকার লোকেরা। তাই এরা ঠিক কাবুলে যারা থাকে তাদের মতন ফার্সি এরা জানে না, ওরা তাদের আঞ্চলিক ভাষাতেই কথা বলে। তাদের আঞ্চলিক ভাষাটা হচ্ছে পশতু ভাষা। এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির হলো, কারণ ওদের সঙ্গে বাকি যা আলাপ হলো প্রায় সবই হিন্দুস্তানিতে আর বাংলায়। তাহলে এরা যেহেতু ফার্সি জানে না আর এরা পশতু জানে, আর পশতু ভাষা যে আঞ্চলিক ভাষা সেটা তো লেখক জানেন না, তাই এদের সঙ্গে পুরো রাস্তাটা হিন্দুস্তানিতে অর্থাৎ হিন্দিতে এবং বাংলায় কথা হলো। ফার্সিতে কথা বলার থেকে হিন্দিতে এবং বাংলায় কথা বলাটা লেখকের কাছে অনেক বেশি সুবিধের মনে হয়েছে। দুই একজন মাঝে মাঝে এক আধ লফজ ফার্সি বললে বটে, কিন্তু এদের বিদ্যেও বেশি দূর এগোলো না। দুই একজন এক আধ লফজ, লফজ শব্দের অর্থ হচ্ছে শব্দ, অর্থাৎ এক আধটা শব্দ ফার্সিতে বললেও বেশি দূর এরা ফার্সিতে কথা বলতে পারল না। ট্রেন চলছে, চারিদিকে বেশ করে তাকিয়ে নিলুম। প্রায় 16 জন পাঠান মর্দ এই গাড়ির যাত্রী। ট্রেন চলতে শুরু করেছে, তো লেখক চারদিকটা একটু দেখে নিচ্ছেন, কামরার চারদিকটা। তিনি দেখলেন যে প্রায় 16 জনের মতন যাত্রী রয়েছে, পাঠান মর্দ অর্থাৎ পাঠানদের পুরুষ মানুষ, শক্তিশালী পুরুষ মানুষ এরা রয়েছে 16 জন মতো। সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, দেহের কর্ম আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর। এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ কড়াভাবে আমার নাসারন্ধ্রকে আক্রমণ করলো। তাহলে সমস্ত গাড়িখানাতে বাসি কাপড় চোপড় মানে অনেকদিন ধরে যে ব্যবহার করা কাপড় চোপড়, সেই কাপড় চোপড় আর দেহের ঘর্ম, হ্যাঁ মানে ওই কাবুলিওয়ালাদের যে দেহের ঘাম, সেই ঘামের গন্ধ আর তার সঙ্গে হিঙের গন্ধ। হিং তোমরা অনেকেই জানো, আশাফাটিডা বলা হয়। সেই হিং যেটা এই আশাফাটিটাকে ভারতবর্ষে বলা হয় হিং। এটা একটা গাছের শিকড়, শিকড় থেকে পাওয়া যায় একটা আঠা জাতীয় জিনিস, বস্তু। এটা প্রধানত পূর্ব এবং মধ্য এশিয়ায় হিং পাওয়া যায়। হিং যেমন রান্নাতে কাজে লাগে, তেমনি হিং ওষুধ তৈরিতেও কাজে লাগে। হিং শব্দটা তোমরা হিঙের কচুরি এটা খুব শুনেছো, এটা খুব আমাদের কাছে পরিচিত একটা শব্দ। তাহলে হিঙের একটা উগ্র গন্ধ থাকে, সেই হিঙের গন্ধ, বাসি কাপড় চোপড়ের গন্ধ আর ঘামের গন্ধ সব কিছু মিশিয়ে, 3 রকমের গন্ধ মিশিয়ে একটা বেশ কড়া গন্ধ মানে লেখকের নাককে আক্রমণ করলো, নাসারন্ধ্রকে আক্রমণ করলো। যে তীব্র গন্ধ। একটুখানি দূরে উপরের বাঙ্কের ওপরে শয়ান একটি বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে শোয়া অবস্থা থেকে উঠে খাটনমালা হয়ে আসন নিয়ে বসেছিল। টঙের উপর থেকে আমাকে নিবিষ্ট চিত্তে দেখে একটুখানি পরে জিজ্ঞাসা করলে, তাহলে কি হলো? না, তিনি তো গিয়ে কামরাতে বসলেন। লেখক একটা বেঞ্চ পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে, তো উপরের বাঙ্কে, বাঙ্কে মানে ওপরের যে অংশ, ট্রেনের শোয়ার যে অংশটা থাকে, তাকের মতো করা থাকে না, সেই অংশে একজন বৃদ্ধ পাঠান, পাঠান কাদের বলে আগেই বলেছি, সেই বৃদ্ধ পাঠান শুয়েছিলেন। তো লেখককে ঢুকতে দেখে তিনি সেই শোয়া অবস্থা থেকে একটু খাটন মালা হয়ে, মালার মতন করে হয়ে তিনি বসলেন। টঙের ওপর থেকে, টং মানে উঁচু মঞ্চ আর কি, সেই উঁচু থেকে তিনি নিবিষ্ট চিত্তে অর্থাৎ খুব মন দিয়ে একাগ্র চিত্তে একটুখানি আগে দেখলেন, লেখককে দেখলেন। দেখার পর তিনি বললেন, বাবু বাংলাদেশের থুন্নি আইছো? তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? আমি জিজ্ঞাসা করলুম, আগা সাহেব তোমার ব্যবসা কোথায়? বাংলাদেশে তোমার ডেরা কোথায়?
তাহলে লেখক জিজ্ঞাসা করলেন যে যখন তিনি পাঠান সেই বৃদ্ধ পাঠান জিজ্ঞেস করলেন যে তুমি বাংলাদেশ থেকে এসছো? তো তখন আবার লেখক জিজ্ঞাসা করলেন যে আগা সাহেব তোমার ব্যবসা কোথায়, তোমার ডেরা কোথায়, তুমি কোথায় ব্যবসা করো, হ্যাঁ কোন এলাকায় তোমার কাজ কারবার? আগা সাহেব বলে সম্বোধন করলেন। আগা মানে প্রধান। মূলত পাঠানদের উপজাতি অঞ্চলের যিনি প্রধান তাকে আগা বলা হয়। আগা শব্দটা কিন্তু একটা তুর্কি শব্দ, মানে তুর্কি ভাষা থেকে এই শব্দটা এসেছে। তুর্কি ভাষায় কিন্তু আগা শব্দের অর্থ হলো ভাই। তো বৃদ্ধ পাঠানটি বললে পড়ুয়াহালি। তাহলে পড়ুয়াহালি মানে পটুয়াখালী। পটুয়াখালী হচ্ছে বাংলাদেশের যে বরিশাল, সেই বরিশাল বাংলাদেশের একটা মানে দক্ষিণ দিকে একটা জেলা রয়েছে বরিশাল। সেই বরিশাল বিভাগের একটা জেলা হলো, মানে বরিশাল বিভাগের একটা জেলা হচ্ছে পটুয়াখালী। একে বলা হয় পটুয়াখালী। বাবু ধান কি ভালো হয়েছে? ধান ভালো হয়েছে কি? বুঝলুম আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীতবস্ত্র আর হিং বিক্রি করা। তাহলে এই আগা সাহেবের মূল ব্যবসা হচ্ছে শীতবস্ত্র আর হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া। অর্থাৎ আফগানিস্তান থেকে শীতের বস্ত্র, চাদর টাদর এইসব নিয়ে এসে বিক্রি করেন। আর হিং তো তোমরা জানো একটা মশলা বিশেষ, সেই হিং বিক্রি করেন আর চাষিদের সুদে টাকা ধার দেন। এইগুলোই হচ্ছে আসলে কাবুলিওয়ালাদের প্রধান ব্যবসা আর কি। তারা এসে আমাদের কলকাতায় এই ব্যবসাগুলোই করতেন। তাহলে এই ব্যবসা বাংলার পল্লী অঞ্চলে অর্থাৎ গ্রামে গঞ্জে বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। তাহলে বরিশাল, ওই বরিশালের যে পটুয়াখালী, সেই তার বন্দরে তার মূল ব্যবসার কেন্দ্র। অর্থাৎ সেই জায়গাটাতে সে পটুয়াখালীতে সে মেন ব্যবসাটা করে। বরিশাল বাংলাদেশের একটি জায়গা, বাংলাদেশের দক্ষিণের দিকে। এই বরিশালের কিন্তু আগের নাম ছিল চন্দ্রদ্বীপ। হ্যাঁ, বরিশাল এই জায়গাটা কীর্তনখোলা নদী বলে একটি নদী আছে, সেই কীর্তনখোলা নদীর পাশে অবস্থিত। এখানে বড় বড় শাল গাছ পাওয়া যেত এবং সেই বড় শাল থেকে হয়েছে বরিশাল, এই নামটা হয়েছে। এটা একটা প্রধান নদী বন্দর, এই বরিশাল ব্যবসার কেন্দ্র। এখানেই হচ্ছে সেই আগা সাহেব বৃদ্ধ পাঠান, তিনি ব্যবসা করেন। পরে তার সঙ্গে কথা বললুম, দেখলুম তিনি বরিশাইলা ভাষা তার মাতৃভাষার মতোই বলতে পারেন। কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি। তাহলে তিনি বরিশালের যে ভাষা, প্রত্যেকটা জায়গায় তো আঞ্চলিক ভাষা থাকে, হ্যাঁ, সেখানকার মানুষের মুখের ভাষা যেটা বরিশালের, সেই ভাষা তিনি ভালোই বলতে পারেন, কিন্তু কলকাতার ভাষা তার দখলে আসে না। একজন পাঠান একটু আরতি করে আমায় বললেন, बाबू तुम डरो मत, अगर कोई पूछेगा कि तुम बंगाली पठानों को गाड़ी में भर के काहे सैर करते हो, तो हम लोग बोलेगा वो हमारा बाबू है, हमारा हिसाब लिखता है। তার দরদ দেখে খুশি হইলেন, যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি, এদেরই যেন একজন হয়ে সেইটে তাদের ইচ্ছে। আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকের হিসাবানবিশ কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিলেন। তাহলে ওই বৃদ্ধ পাঠানের সাথে কথোপকথন হলো, তিনি কোথায় ব্যবসা করেন, কি ব্যবসা করেন, এইসব তিনি জানতে পারলেন। ঠিক সেই সময়ে একজন পাঠান আরতি করে, মানে নিবেদনের মতো করে, আরতি করা মানে নিবেদন করা, হ্যাঁ, নিবেদনের মতন করে বললেন যে, বাবু তুমি ভয় পেও না। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি বাঙালি হয়ে পাঠানদের সঙ্গে যাচ্ছ কেন, পুলিশ টুলিশ তো আসতে পারে, এসে জিজ্ঞাসা করতে পারে যে তুমি তো বাঙালি, তুমি পাঠানদের সাথে যাচ্ছ কেন, কি ব্যাপার, কি উদ্দেশ্য, এসব জিজ্ঞাসা করতে পারে। তাহলে তুমি তাতে ভয় পেও না, কিন্তু হ্যাঁ, আমরা বলবো যে তুমি আমাদের হিসাব টিসাব লেখো। অর্থাৎ এই কাবুলিওয়ালারা তো ব্যবসা করে, তাদের তো কাবুলি ব্যাংক আছে, সেই ব্যাংকের হিসেবপত্র এসব তুমি করো। তাদের এই যে দরদ, অর্থাৎ লেখকের প্রতি তাদের যে এই যে একটি চিন্তা করছে লেখকের সম্পর্কে, যে লেখক
যদি ভয় পায় তো কি হবে, এই দরদ দেখে, এই কদর দেখে লেখক বেশ খুশি হলেন মনে মনে। হ্যাঁ, এবং এদের সঙ্গে যে সগৌরবে যাতে যেতে পারেন, অর্থাৎ কোনো মর্যাদাহানি যাতে না হয়, তো সেই ব্যবস্থা এরা করেছে। এবং তার জন্য তাকে কাবুলি ব্যাংকের একজন হিসাবনবিশ অর্থাৎ কেরানি বা ম্যানেজারের মর্যাদা এরা দিলেন। আমি পড়লুম, তোমরা কেউ খুশহালকা খট্টকের গজল জানো? তো লেখক জিজ্ঞাসা করলেন, খুশহালকা খট্টকের গজল কেউ জানে কিনা। গজল হলো এক ধরনের শাস্ত্রীয় সঙ্গীত। আরবে এই গজলের উৎপত্তি হয়েছিল এবং ফার্সি ভাষাতে গজল বিকাশ লাভ করেছিল। পরবর্তীকালে উর্দু ভাষাতেও গজল জনপ্রিয়তা পায়, উর্দু ভাষাতেও লেখা হয়। আরবি, ফার্সি, পশতু, উর্দু ছাড়াও পাঞ্জাবি, মারাঠি, হিন্দি, এমনকি বাংলাতেও কিন্তু গজল লেখা হয়েছে। গজল একটু হালকা মেজাজের, লঘু একটু মানে শাস্ত্রীয় সঙ্গীত। প্রত্যেকটা লাইন একই রকম ছন্দে লেখা হয় গজল। আমির খসরু এই গানের স্রষ্টা। তো আমির খসরু, মির্জা গালিব, গোরখপুরি এরা হলেন গজলের লেখক। আর বাংলা ভাষায় গজল প্রথম লিখেছেন কাজী নজরুল ইসলাম। সেই খুশহালকা খট্টক গজলের প্রসার ঘটিয়েছিলেন। সেই খুশহালকা খট্টকের কেউ গজল জানে কিনা এটা লেখক জিজ্ঞাসা করলেন। খুশহালকা খট্টক ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন আর কি। ঔরঙ্গজেব, যার আসল নাম মুইজউদ্দিন মোহাম্মদ, যিনি আলমগীর এই উপাধি ধারণ করেছিলেন 1618 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত যার সময়কাল ছিল, সেই ঔরঙ্গজেবের সময়কালের কবি হলেন খুশহালকা খট্টক। তার গজল জানেন কিনা কেউ সেটা লেখক জিজ্ঞাসা করলেন। খুশহালকা খট্টক হচ্ছেন সম্রাট আওরঙ্গজেবের সময়ের মানুষ, পাঠানদের পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। তাতে একটি পাঠান যে উপরের বাঙ্কে বসেছিল ভারী খুশি হলো আর উৎসাহিত হয়ে উঠল। সে বললে, খুশহালকা খট্টকের গজল শুনবে? বাবু, দেখছি তুমি আমাদের সবই খবর জানো, আমি তোমাকে শোনাচ্ছি। লেখক জানেন যে তাদের যেগুলো সংস্কৃতি, তাদের যেগুলো সাহিত্য বা তাদের যে বিষয়, তাদের জানার বিষয় নিয়ে যদি কিছু জিজ্ঞাসা করা হয়, জানতে চাওয়া হয়, তারা কিন্তু খুশি হবে এবং খুশির সঙ্গে সেটা জানাবে। এদের সঙ্গে তো পুরো রাস্তাটা লেখক আসবেন, তা এদের সঙ্গে সুন্দর করেই লেখক সময়টা কাটাতে চান। তাই তিনি জিজ্ঞাসা করলেন যে খুশহালকা খট্টকের কেউ গজল জানো কিনা। তা একজন উৎসাহিত হলো এবং উৎসাহিত হয়ে বলল যে সে শোনাচ্ছে। এই বলে সে পাঠান কবি খুশহালকা খট্টকের পশতু ভাষার রচিত গজল ধরলে। ভাবের আতিশয্যের সঙ্গে কখনো কখনো কানে হাত দিয়ে, কখনো বুকে হাত দিয়ে গানের কলি গাইতে লাগলেন। তাহলে সে কি করলো? গজল ধরলো এবং ভাবের আতিশয্য মানে তার ভাবের এত আধিক্য, আতিশয্য মানে আধিক্য, মানে এত তার ভাবের আধিক্য যে কখনো কখনো সে কানে হাত দিচ্ছে, কখনো কখনো বুকে হাত দিচ্ছে, এইভাবে সে গানের লাইনগুলো গাইতে লাগলো। তারপর ঢাকের বাদ্যি থামলেই যেমন মিষ্টি লাগে, তার গান থামলো। অর্থাৎ লেখক একটু কৌতুকের সঙ্গে এই কথাটা বলেছেন যে ঢাকের শব্দ আমাদের ভালো লাগে ঠিকই, কিন্তু একটানা ঢাকের শব্দ শোনার পর যখন ঢাকটা থেমে যায়, ঢাকের শব্দটা, তখন যেন কানটা একটু আরাম পায় আর কি, একটু মিষ্টি লাগে। একটু কৌতুক করেই লেখক এখানে বলেছেন যে সেই রকম ভাবে যেন তার গান থামলো। আমি তখন অতি সহজ আর সরলভাবে বিষয়ান্তরের অবতারণা করলাম, যে অন্য বিষয়ে গেলাম। এই গজল থেকে অন্য বিষয়ে তিনি গেলেন। বহুত খুব, বাহবা, বেশ, ধন্যবাদ, এইসব তিনি বললেন যে খুব ভালো হয়েছে, বেশ, ধন্যবাদ। পশতু গজল তো শোনালে, এবার আদম খান আর দুরখানির মোহাম্মদের কিচ্ছা কেউ জানো? আদম খাঁ আর দুরখানি হচ্ছে পাঠানদেরই, তাদেরই আঞ্চলিক উপাখ্যানে যে প্রেম ভালোবাসার কাহিনী,
সেই কাহিনী কেউ জানে কিনা সেটা জিজ্ঞাসা করলেন। তাতে পাঠানদের একজন খুব উৎসাহিত হলো এবং উৎসাহিত বললে, কি বলছো বাবু, আদম খা খুরখানির কিস্সা শুনবে? এ তো দিল ভাঙা কাহিনী, আমি তোমাকে শোনাচ্ছি। অর্থাৎ এই যে কিস্সা, অর্থাৎ এই যে কাহিনী, যে গল্প, আদম খা খুরখানির যে গল্প, সেটা কিন্তু খুব কষ্টকর, মন ভেঙে যাওয়ার, হৃদয় বিদারক গল্প, সেটা তিনি শোনাচ্ছেন। এই না বলে সে আবার তার কর্কশ যদিও গুরুগম্ভীর কণ্ঠে এই কিস্সা কতকটা গান আর কতকটা পাঠ করে যেতে লাগলো। অর্থাৎ গুরুগম্ভীর কণ্ঠে এবং কর্কশ কণ্ঠে, অর্থাৎ তিনি ভালো গায়ক ছিলেন না, সেইভাবে সে এই পাঠ করতে লাগলো। এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন এক বস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলাম। তাহলে লেখক এই কাবুলিওয়ালাদের সঙ্গে যাচ্ছেন, সারা রাত ধরে যাবেন, তো তাদের সাথে গল্প টল্প করছেন, তাদের বিষয়, তাদের শিল্প সংস্কৃতি, তাদের যে গজল, তাদের যে আদম খান খুরখানির কিস্সার যে কাহিনী, সেই সব নিয়ে তিনি উৎসাহ দেখিয়েছিলেন এবং তারা উৎসাহিত হয়ে গুরুগম্ভীর অথচ কর্কশ কণ্ঠে সেই দিল ভাঙা কাহিনী গান করে, পাঠ করে বিভিন্নভাবে তারা শোনালো এবং বেশ মাতিয়ে রাখলো। এই যে গাড়ির সকলে মানে ভুলে গেল যে কারা কোন জাত, কে কি ভাষায় কথা বলে, কি আচার আচরণ, তাদের গোত্র কি, এই সমস্ত কিছু ভুলে তারা একান্তভাবে যেন একটা সাহিত্য সম্মেলন, অর্থাৎ সবাই সম্মিলিত হয়ে তারা হই হুল্লোড়ে মেতে উঠল। এই বিষয়টাই তিনি বলেছেন যে তিনি যেন একটা সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন যেন তিনি সেখানে লাগিয়ে দিলেন। আমার সামনের বেঞ্চিতে 2 পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় আমার সম্বন্ধে আলোচনা করছে শুনলুম। নিজেদের ভাষা, তাদের ভাষা কি? তাদের ভাষা তো পস্তু ভাষা, তাদের আঞ্চলিক ভাষা, সেই ভাষায় কথা বলছে 2 জন যাত্রী লেখকের সম্পর্কে। কি বলছে? পস্তু ভাষা, তিনি লেখক বলছেন, পস্তু ভাষা বুঝি না, কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে, কাজে উর্দুটা একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায়, আর তার সাহায্যে কি বিষয়ে আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হলো না। পস্তু ভাষা লেখক জানেন না ঠিকই, কিন্তু এই পস্তু ভাষার মধ্যে অনেক আরবি ফার্সি শব্দ রয়েছে, অর্থাৎ উর্দুর যে শব্দগুলো সেগুলো রয়েছে। তাই উর্দু ভাষা যদি কেউ জানে, পস্তু ভাষায় যারা কথা বলছে তারা কি বিষয় নিয়ে কথা বলছে সেইটা বুঝতে পারা যাবে। পুরো বিষয়টা বোঝা যাবে না, পুরো কথাগুলো বোঝা যাবে না মানেগুলো, কিন্তু বিষয়টা সম্পর্কে ধারণা করা যায়। আর লেখক সেটা করতে পেরেছেন, কারণ লেখক ফার্সি বা আরবি জানেন। আচ্ছা, আর তার সাহায্যে কি বিষয়ে আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হলো না, লেখক বুঝতে পেরে গেলেন। এরা ভারী বিদ্বান আর বুদ্ধিমান, দেখছো না, ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সি পড়ে। এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে, মাই আমাদের খাস দেহাতি কথাও কত জেনে নিয়েছে। তাহলে তারা দুজনে গল্প করছে যে এই বাঙালি বাবু বেশ বিদ্বান, হ্যাঁ, বুদ্ধিমানও, জ্ঞানী গুণী, সর্বজ্ঞ, হ্যাঁ, আলেম ব্যক্তি। মানে দেখছো না যে ইংরেজদের লেখা সব বই, এর ইংরেজি সমস্ত বই পড়ে, আবার ফার্সিও পড়ে, আবার শুধু তাই না, তাদের যে আঞ্চলিক ভাষা পস্তু, সেই পস্তু ভাষা সম্পর্কেও কত কিছু জানে। পস্তু ভাষার যে সাহিত্য, যে খুশহালকা খাট্টা, আদম খান খুরখানি, হ্যাঁ, এদের কথাও ইনি জানেন। হ্যাঁ, এই যে মাই আমাদের খাস দেহাতি কথাও কত, মাই মানে এমনকি আমাদের যে খাস, আমাদের নিজস্ব, খাস মানে নিজস্ব, যে দেহাতি অর্থাৎ গ্রামের কথা, গ্রামীণ কথা, সেগুলোই এই লেখক জানে, মানে এই ব্যক্তি জানেন, এই বাঙালি বাবু জানেন, অর্থাৎ তিনি কত বিদ্বান এবং বুদ্ধিমান। পাঠান দেশে পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোনো বাংলা মাসিকপত্রে, বোধহয় প্রবর্তক পত্রিকায় অনেকদিন আগেই পড়েছিলেন, সে কথা মনে হচ্ছে। অর্থাৎ লেখক বললেন যে তিনি আগে একটা এরকম বিষয় পড়েছিলেন যে পাঠান দেশের মধ্যে থেকে একজন বাঙালি ভদ্রলোকের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা একটি মাসিক পত্রিকা, অর্থাৎ হয়তো প্রবর্তক বলে যে পত্রিকাটি, সেই পত্রিকায় ধারাবাহিকভাবে বের হতো, সেটা তিনি পড়েছিলেন। হ্যাঁ, হয়তো এরপরে লেখকের অভিজ্ঞতাও বেরোবে আর কি। পাঠানদের প্রায় প্রত্যেকেই ক্রমে
এক একটি বেঞ্চ বা বার্থ দখল করে শোবার চেষ্টা করলো। তখন রোজার সময়, তাহলে রাত হয়ে যাচ্ছে, এবারে ঘুমোতে হবে, সবাই এক একটি বার্থ দখল করে নিয়ে ঘুমানোর চেষ্টা করছে, কারণ সে সময়টা রোজার সময় হয়। রোজা হলো মুসলিম ধর্মের মানুষদের একটি পবিত্র ধর্মীয় আচরণ। ইসলামিক যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের নবম মাসে অর্থাৎ রমজান মাসে তারা রোজা রাখে। 1 মাস ধরে এই রোজা হয়। ওই দিনগুলোতে তারা সূর্য উঠবার আগে খেয়ে নেয়, আবার সূর্য ডোবার পর খায়। সারাদিন তারা কিছু খায় না, এমনকি জল পর্যন্ত না। এই রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। এই সময়টা হলো রোজার সময়, যখন লেখক এদের সাথে যাচ্ছেন। আচ্ছা, রোজার সময় সকলেই আগে সান্ধ্য আহার সেরে নিয়েছেন, অর্থাৎ সন্ধ্যার পরের যে আহার, সেটা সন্ধ্যাকালীন যে আহার, সেই আহার খাবার দাবার গ্রহণ করেছেন। এই রাত্রে আমারও বেশ ভালো ঘুম হলো, তিনি ভালোই ঘুমোলেন। এদের সঙ্গে থেকে গাড়ির ভিতরকার সৌরভে আমার নাসিকাটিও ক্রমে অভ্যস্ত হয়ে উঠেছিল। ওই যে একটা বাজে গন্ধ ছিল না, ওই ঘামের গন্ধ, বাসি কাপড় চোপড়ের গন্ধ, হিঙের গন্ধ, সেটা প্রথমটা লেখকের একটু কষ্ট হচ্ছিল সেই উগ্র গন্ধটাতে। এখন অনেকক্ষণ থেকে থেকে সেটা তার অভ্যেস হয়ে গেল। তার পরের দিন খুব ভোরেই উঠে দেখি এদের মধ্যে কেউ কেউ উঠে নমাজ পড়ছে, আর সারাদিন রোজার উপোস করতে হবে বলে খুব ভোরে ভরপেট খেয়ে নিচ্ছে। তাহলে কি হচ্ছে, খুব ভোরবেলায় উঠে দেখলেন যে কেউ কেউ নমাজ পড়ছে। ধর্মপ্রাণ মুসলিম যারা, তারা সারাদিনে 5 বার নামাজ পড়ে। রোজার সময় এরা নামাজ পড়ছে, তো আর উপোস করতে হবে বলে ভোরবেলায় উঠে সূর্য উঠবার আগে এরা ভরপেট খেয়ে নিচ্ছে। কি খাচ্ছে? বড় বড় পাঠান রোটা আর কাবাব। রোটা মানে হচ্ছে মোটা বেশ ভারী ভারী রুটি, আর কাবাব মানে ঝলসানো মাংস। পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবকে দেখি অনেক আগেই উঠে বসে তসবিহ বা মালা জপ করছেন। নাব্বাত ও নাও আসমাই হাসানা, অর্থাৎ আরবি ভাষার ঈশ্বরের 99টি পবিত্র ও সুন্দর নাম, মালার এক একটি দানা গুনে গুনে আবৃত্তি করা হয়। আরবি ভাষায় ঈশ্বরের 99টি যে পবিত্র নাম রয়েছে, সেই নামগুলো ওই মালা জপ করতে করতে ওই নামগুলো আবৃত্তি করা হয়। এই বিষয়টাকে তসবিহ জপা, তসবিহ তেলাওয়াত বলা হয় আর কি, তসবিহ জপা বলা হয়। নাব্বাত ও নৌ হাসমাহি হাসানা এগুলো হচ্ছে ঈশ্বরের পবিত্র নাম। আমার ঘুম ভাঙতে আর তার সঙ্গে চোখাচোখি হতে তিনি আমাকে সুখসৌক্তিক প্রশ্ন শোধালেন। আচ্ছা বাবু, কাইল রাইতে একটু কাইত হইবার পারছিলা? বাবু, কাইল রাইতে একটু কাইত হইবার পারছিলা, অর্থাৎ কাল রাত্রে কি তুমি একটু ঘুমোতে পেরেছিলে? সুখসৌক্তিক অর্থাৎ সুপ্তির থেকে সৌক্তিক, সুপ্তি মানে ঘুম, অর্থাৎ ঘুমটা ভালো হয়েছিল কাল রাত্রে, নিদ্রা দিতে পেরেছিলে? এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত সন্দেহ নেই, অর্থাৎ ভদ্রতা দেখিয়ে তিনি এই প্রশ্নটা করেছিলেন। ইতিমধ্যে আমাদের গাড়ি বোধহয় আসানসোলে এসে পড়েছে। আসানসোল জানো তোমরা, কয়লা খনি অঞ্চল, সেইখানে এসে গেছে গাড়িটা। এইভাবে যথাকালে কলকাতাতে এসে পৌঁছলুম। গাড়ির ভিড়ের কথা চিন্তা করলে বলতে হবে বেশ ভালোই এলুম। আর ক্ষণিকের সহযাত্রী ভিন্ন জাতির বন্ধু কতকগুলির সঙ্গ সুখ লাভ হলো। অর্থাৎ তিনি ভালোই এলেন। গাড়িতে যে ভিড় ছিল, প্রত্যেকটা বগিতে যা ভিড়, কোথাও তো উঠবার জায়গা ছিল না। সেই তুলনায় তিনি একটা পুরো বেঞ্চ পেয়েছিলেন, এদের সাথে গল্প করে করে এলেন, বেশ ভালোই এলেন তিনি। আর ক্ষণিকের সহযাত্রী, কিছুক্ষণের জন্য, ক্ষণিক মানে কিছু সময়ের জন্য, এই যে সহযাত্রী বন্ধু ভিন্ন জাতির পাঠান, এদের সঙ্গে যে সঙ্গ সুখ পেলেন, এদের সঙ্গে যে আসার অভিজ্ঞতা লাভ হলো, অনেক কিছু তিনি জানতে পারলেন এদের সম্পর্কে, সেটা তার ভালো লাগলো। তাদের কারো সঙ্গে আর ভবিষ্যতে কখনো দেখা হবে না, অন্তত বোধহয় এভাবে নয়, কিন্তু এই রাত্রির কথা খুব ভালোভাবেই আমার মনে আছে। তিনি বললেন যে এদের সঙ্গে হয়তো আর ভবিষ্যতে কখনোই দেখা হবে না, এভাবে তো আর দেখা হবে না, কিন্তু এই যে রাত্রি, এই যে রাতের যে অভিজ্ঞতা, তাদের সঙ্গে তিনি যে আসলেন, সেই কথা তিনি কোনোদিনই ভুলবেন না। এইভাবেই তিনি এই ট্রেনে যে তিনি
যাত্রা করলেন এদের সঙ্গে, পাঠানদের সঙ্গে, সেই অভিজ্ঞতার কথা তিনি এই পথ চলতি গল্পটিতে আমাদের বলেছেন। এটাই হলো এই গল্পের আলোচ্য বিষয়।